তো এই ভিডিওটাতে এটাও রিভিল করবো যে সত্যি আমি প্রেগনেন্ট। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রেগনেন্সি রিভিল করবো, শক্ত থাকি আর যাতে মনের জোরটা সবসময় থাকে আর যাতে পারিও। Hello guys, welcome or welcome back to our channel after a long time. প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আফটার 6 মান্থ। মানে থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছ যে কি বৃত্তান্তে কথা বলবো, কি হয়েছে বা কি হতে চলেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো চলো উইদাউট এনি ফার্দার এডু ব্লগটাকে শুরু করি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগছে। অনেকদিন পরে একটা এন্থু পেলাম, রেডি হয়ে বসলাম সুন্দর করে সাজগুজু করে তোমাদের সামনে। অ্যান্ড আশা করি আগে যেরকম ভাবে সাপোর্ট করেছিলে আমাদের এই চ্যানেলে, সেম সাপোর্টটা এখনো থাকবে। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে খুব বেশি ভালো লাগছে। তো চলো লেটস গেট স্টার্টেড ইনটু দিস অ্যামেজিং ব্লগ। আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। চলো। ওকে, তো লাস্ট আমাদের চ্যানেলে ভিডিও গেছে হচ্ছে জানুয়ারিতে, দ্যাট ইজ আমরা এসেছিলাম থাইল্যান্ড থেকে। তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্লগ গন লাইভ ইন মাই চ্যানেল। তারপরে কোনো ব্লগ হয়নি। তারপর হয়তো শর্টস আপলোড করেছিলাম একটা দুটো, ইফ আই এম নট রং। আর যারা জানো বা যারা শর্টস দেখেছো তারা তো জানোই যে আমার হাত ভেঙে গেছিলো। তো কি হয়েছিল না হয়েছিল পুরোটাই ব্লগে থাকবে। আমি পুরো একটা লং ডিটেল ব্লগ এই জন্য বানাচ্ছি। তো চলো। তো জানুয়ারিতে আমরা এসেছিলাম হচ্ছে 20 তারিখে থাইল্যান্ড থেকে। হ্যাঁ, 20 তারিখে এসেছিলাম, ঠিক এক সপ্তাহ পর। ওই দিনটা ছিল মানডে। তো ঠিক এক সপ্তাহ পর 27 তারিখও মানডে ছিল। ঠিক এক সপ্তাহ পরে আমার হয়েছিল হাত ভেঙে গেছিলো। এবার হাত কিভাবে ভেঙেছিল, আমি 3 তলাতে আমার রুমের সামনে ওয়াশরুমে গেছিলাম। তো ওয়াশরুম থেকে বেরোনোর সময় না, সেদিনকে আমাদের ওয়াশিং মেশিনটা আসলে ইয়ে করার কথা ছিল, ওটাকে কি বলে, ক্লিন করার কথা ছিল। তো ক্লিন হয়েছিল, তো কিছু একটু জল পড়েছিল। এবার আমাদের মার্বেলে না বোঝা যায়নি যে জল পড়েছিল। পিসি তাই জন্য ক্লিন করেনি, আমি ওটা ওভারলুক করে গেছি। তো এমন করে পড়েছি, এই বা হাতটা আমার এই বুকের এখানে পড়েছে, আমি হাতটার ওপর প্রেশার দিয়ে পুরো পড়েছি। হ্যান্স আমার হাতটা পুরো গেছে। তো প্রথমে তো ইনিশিয়ালি বুঝতে পারছিলাম না, হাতের এইখানটা আমার পেন হচ্ছিল, তাছাড়া দেয়ার ওয়াজ নো পেন। তারপরে হাত আমি নড়াতে ফরাতেও পারছিলাম, বাট সামথিং রং ওয়াজ লাইক মনে হচ্ছিল। আমি শঙ্ককেও বলছিলাম, শঙ্ক, আর এমন জোরে আওয়াজ হয়েছে না, তো ওরাও ভয় পেয়ে গেছিল। আর ফ্র্যাকচার হয়েছিল, তো আমি না বুঝি যে ফ্র্যাকচার হয়েছে, বাট সামথিং ওয়াজ মানে সামথিং হ্যাপেন, ওটা তো বুঝতেই পারছিলাম। তো হাতটা ওরকম হলো। তো এবার বরফ ফরফ দিলাম, এভরিথিং ওয়াজ অল রাইট। বিকেলবেলা থেকে 1 ঘন্টা পর থেকে না হাত আমার এই পোর্শনটা পুরো ফুলে গেল। আমার হাত ভেঙেছিল এই জায়গাটা, এই যে। তো বিকেলবেলা থেকে এরকম হলো, আমি শঙ্খকে বললাম। আর শঙ্খও ভাবিনি যে আমার হাত ওরকম ফ্র্যাকচার হয়েছে, বিকজ ফ্র্যাকচারের কথা তো মোর ওভার ভাবিনি, ভাবছিলাম ভাঙার কথা। শঙ্খ বলছিল তোমার যদি হাত ভেঙে যায় তুমি নাড়াতেই পারতে না, বাবাও বলছিল। আমি মানে কথাও বলছিলাম ফ্রেন্ডসদের সাথে ভিডিও কলে, ওদেরকেও বললাম যে হাত নাড়াতে পারছি না। ওরাও বললো গরম ঠান্ডা জল কর, এটা কর ওটা কর, বাট কোনো কিছু ঠিক হচ্ছিল না, একই রকম ছিল। তারপরে আমি করলাম হচ্ছে সকালবেলা আমি ওয়েট করলাম। ও তারপরে ক্রেপ ব্যান্ডেজ ছিল না, ঠিক আছে। এবার ব্লিঙ্কিট যে করবো অত রাতে, ঠিক আছে, মাথাতেও আসেনি। তো শঙ্খ বললো একটা কাজ করো, তুমি গামছা পেঁচিয়ে বেঁধে রাখো, মানে বাঁধো। এবার গামছা যে পেঁচিয়েছে ওই হাতে টাইট করে ভলিনি লাগিয়ে এই হাতের তালুটা না পুরো নীল হয়ে গেছে, জাস্ট নীল। আমি তো আরো ভয় পেয়ে গেছি। তারপর ভাবলাম যে তারপরে শঙ্খ রসুন তেল করে, রসুন তেল পুরো মাখালো রসুন তেল দিয়ে। কিছু হচ্ছিল না, বাট যখন হাতটা এরকম টানছিল না, ও ভেবেছিল হাতটা খিচ ধরে গেছে, তাই জন্য আমি সোজা করতে আর একটা জিনিস, আমি সোজা করতে পারছিলাম না একটু হাতটা। তো শঙ্খ ভাবছিল খিচ ধরে গেছে হয়তো শিরায়, তাই জন্য আমি হাত সোজা করতে পারছি না। সো হোয়াট ই ডিড ওয়াজ, এরকম করে হাতটা টানছিল, ঠিক আছে, রসুন তেল দিয়ে, বাট নাথিং ওয়াজ ওয়ার্কিং। তো তারপরে বললাম সকালে অবধি ওয়েট করি, দেখি হয়তো ঠিক হলেও হয়ে যেতে পারে। সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম যে আরও বাজে হয়ে গেছে। তারপর বললাম না ভাই, আমাকে ডক্টরের কাছে যেতে হবে। বাবাও বললো, শঙ্কও বললো যে ডক্টরের কাছে যেতে হবে। আমাদের বাড়ির সামনে একটা অর্থোপেডিক হসপিটাল হচ্ছে, ডক্টর এ বালার। বাট ওটা তখন ডক্টরের কাছে যখন গেলাম তখন অনেক পেশেন্ট ছিল। আর আমার একদম বললো যে এখন হবে না, 12টার সময় শেষ হয়ে গেছে। আমি গেছিলাম 12টা বাজতে হয়তো 5-7 মিনিট।
তো বাবাকে ফোন করলাম, আমি বললাম যে কাঁচরাপাড়ায় আসো। এবার কাঁচরাপাড়ায় এলাম, বিকেলে ডাক্তার ছিল, বিকেলে ডাক্তার দেখালাম 28 তারিখে। ডাক্তার বলছে হাত দেখি সোজা করো। তো এবার বাবা ভেবেছে কিছু হয়নি বা কিছু, আমার বাবা। তো তারপর আমি বললাম, এবার ডক্টর বলছে হাত সোজা কেন হচ্ছে না, তুমি একটা এক্সরে করো। আমিও ভাবিনি, বিশ্বাস করো, যে হাতে এরকম কিছু হবে। তো এক্সরে করলে বললো ওর তো হাত ফ্র্যাকচার হয়েছে, এতটা মতো ফ্র্যাকচার হয়ে গেছিলো। বলছে ওর তো হাত ফ্র্যাকচার হয়েছে, ও কিভাবে হাত সোজা করবে? আই ওয়াজ লাইক ও মাই গড। প্রথম ওপিনিয়নে প্লাস্টার করতে বললো, প্লাস্টার জেনারেলি লাগে না, বাট কোনোদিনও এরকম হয়নি, সো ন্যাচারালি ভয় করছিল। তো আমি বললাম যে প্লাস্টার ছাড়া অন্য কোনো অপশন আছে? বললো যে ওই আম ব্যাগ হয় না যেগুলো, ওগুলো দিয়ে এমনি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে রাখতে পারো, 3 দিন অবজারভেশনে থাকতে হতে পারে, মানে থাকতে হবে, ফাম্বল করছি, থাকতে হবে। যদি দেখি প্রোগ্রেস হচ্ছে ইটস ওকে, বাট যদি ওই অবস্থায় তুমি যদি ঠিকঠাক মেনটেন না করতে পারো, যদি ফ্র্যাকচার ডিসলোকেট হয়ে যায়, তাহলে ইটস নিডস টু বি অপারেটেড। I was like, oh my god, ঠিক আছে মুহা, let's give it a try, because প্লাস্টারের থেকে it's far better. প্লাস্টার it's way more better, but still, you know, like ভয় লাগছিল স্বাভাবিক। আর আমি প্রচন্ড পাজলড আর হয়ে গেছিলাম তখন। তো শঙ্খ বললো যে তোমার দেখো, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটাতে কমফোর্টেবল হবে, তোমার যেটাতে কনফিডেন্ট মনে হবে, সো গো ফর দ্যাট। বাবাও প্রথমে বলছিল যে হ্যাঁ প্লাস্টার করতে হবে না, ওটাই কর। প্লাস্টারে খুব হ্যাপাসড হবে, হাত পাত নাড়াতে পারবি না, আরও বেশি কনজাস্টেড লাগবে। যদিও শীতকাল ছিল, কোনো প্রবলেম হতো না। অবভিয়াসলি ওকে দেখি একটা চ্যালেঞ্জ এটাও করি। তো এখন এরকম বড় বড় কথা মনে হচ্ছে, তখন তো ভাই খুবই ভয় লাগছিল। তো আমি করলাম, করার পরে হাত পা দিয়ে করতে পারছিলাম না, তো আস্তে আস্তে বরফ লাগাতাম, ওষুধ খেতাম টাইমে টাইমে। আর আমার একটা জিনিস জানো তো, আচ্ছা আমি জানি না এটা আমার একার এত বেশি নাকি, সবারই আশা করি, আমার যখন শরীর খারাপ হয় বা কিছু হয় না, আমি ওইটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগি, নো ম্যাটার হোয়াট। মানে বাইরের দুনিয়া একদিকে, আমার ওই শরীর খারাপ ঠিক হবে একদিকে। মানে শরীর খারাপ হলে ভাল লাগে না, আর মেজর কিছু হলে, একটু জ্বর হলো, ঠান্ডা লাগলো, ইটস ওকে, বাট মেজর কিছু হলে না, I am like no Mohua, you have to be focused on that, কি কিভাবে কিওর করতে হবে না। আমার এটা খুব আছে, মানে আমি কারোর জন্য ওয়েট করি না যে সে আমার জন্য এটা করবে, তারা আমার জন্য এটা করবে। আই ডোন্ট ওয়েট ফর দেম। আমি নিজেই ঠিকঠাক টাইমে ওষুধ খেয়ে নিই, কি বলেছে ডক্টর, মেডিকেশনস ঠিকঠাক টাইমে নিয়ে নেওয়া, এভরিথিং ওটা সর্টেড থাকে তখন। সো আফটার দ্যাট সব কিছু হবার পরে আমি বললাম যে ওটাই করলো। তো লাগিয়ে দিল ওগুলো, ওই পাউচ ব্যাগ। তো খুব উইয়ার্ড লাগছিল ফার্স্ট টাইম, সবাই খুব কষ্টও পাচ্ছিল ন্যাচারালি দেখে, স্পেশালি মা, শঙ্খ। এরকম দেখো, যতই মনে হয় যে ছোট ব্যাপার, ফ্যামিলির মেম্বার্সরা স্বাভাবিক ইয়ে হবে। পরের দিনই মান্তু এসে গেছিল যে কি হয়েছে, ওরা তো শখ হয়ে গেছে, মাসি কিভাবে তোর হলো এগুলো। তো যাই হোক হলো। পরে যেটা হলো, যেদিনকে আমার হাত ভেঙে গেছে, সেটা আমি জানতামও না যে আমার ভেঙে গেছে। আমি বাড়িতে যখন ডক্টরের জন্য ওয়েট করছি আমার বাড়িতে, তখন আমি ব্লগ মানে এডিট করে আমি ছেড়েওছি। তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্লগ। তো চলে আয়, অসুবিধা নেই, চলে আয়। তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্লগ। তো তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি পুরো অফ করে দিলাম, বিকজ তার 1 মাস পর আই ওয়াজ হ্যাভিং মাই এক্সামস অলসো। তো সেটারও একটা প্রেশার ছিল যে কিভাবে সব কিছু কোপ আপ করবো, বিকজ থাইল্যান্ড গেছিলাম, অতটা ভালোভাবে রেডিও ছিলাম না, আবার হাত ভেঙে গেল উল্টে। তো এভরিথিং ওয়াজ সো মেসড আপ। ওকে, তো তারপরে 3 দিন পর গেলাম। তো ডক্টর বললো যে ওকে ঠিক আছে, তুমি প্লাস্টার নাও করতে পারো, ইট ইজ মানে প্রোগ্রেসিং। তো আবার 10 দিন পর দিল, 10 দিন পর আবার চেক আপ হলো। তারপরে যে গ্যাপটা দিল, দ্যাট ওয়াজ বোধহয় 12 কি 13 দিন পর। আমি প্রেসক্রিপশন দেখতে হবে, অতটা কনক্রিট ওয়েতে মনে নেই। 12-13 দিন পর বললো হ্যাঁ ঠিক আছে, হাত তোমার ইয়ে করতে হবে না, কিন্তু ওটা লাগিয়ে তো থাকতেই হবে আস্তে আস্তে। মানে আমাকে বলতো হাত একদম নড়াবে না, হাত সোজা করার চেষ্টা করবে না, কিন্তু আমার একটু বেশি পাকামি। আমি যখন খুলতাম, যখন বরফ অ্যাপ্লাই করতে দিয়েছিল, বরফ অ্যাপ্লাই করার সময় না দেখতাম যে কতটা হাত আমার সোজা আছে, এই হাতটার সাথে এই হাতটা কন্ট্রাস্ট করে মিলাতাম যে আর কতটা বাকি সোজা হতে, কতটা বাকি। তারপরে 1 মাস আমাকে পুরো বললো, লাস্ট যেটা চেক আপে গেলাম আমি, সেকেন্ড লাস্ট দিনকে বললো যে 17 তারিখ 17 ফেব্রুয়ারি তুমি খুলে দিও, 17 ফেব্রুয়ারি তুমি হাতের এটা খুলে দিও, তারপর থেকে এক্সারসাইজ করো। এবার 19 থেকে আমার এক্সাম ছিল, তো ওটা 1 মাসের কথা বলছি। 1 মাস পর 13ই ফেব্রুয়ারি আমি লাস্ট দেখিয়েছি। আর আমি সরস্বতী পুজোতেও শাড়ি ফাড়ি পরে বেরোনি, শঙ্খ পাঞ্জাবি পরে বেরিয়েছে। আমার কাছে যদি ফটো থাকে আই উইল ডু অ্যাটাচ দ্যাট। অ্যান্ড শঙ্খ পাঞ্জাবি বলছে, আমি একটা ওই ঢলঢলা টি শার্টস পরে, হাত এরকম পরে আই ওয়েন্ট। ওকে, তো
তারপরে যেটা হলো সেটা হচ্ছে হ্যাঁ সরস্বতী পুজো 2 তারিখ ছিল, 2 তারিখ না 3 তারিখ, 2 তারিখ ছিল না রে, 2 তারিখ ছিল, 2-3 তারিখে ছিল। তো 2-3 তারিখে ফেব্রুয়ারিতে ছিল। তো ফেব্রুয়ারির 11 তারিখে আমাকে বললো যে নাকি ঠিক বলছি, হ্যাঁ হ্যাঁ 17 তারিখে আমাকে খুলে দিতে বলেছিল। আমি যাই হোক কিছু একটা 1 মাসের ডিউরেশনে আমার হাত ওরকম ছিল, বলেছিল যে 17 তারিখ আমার হাতটা খুলে দিতে। খুলে দেওয়ার পর মার্চের 9 তারিখে বলেছিল যে একবার কি চেক করতে। এবার 17 তারিখ আমি খুলিনি, বিকজ পুরো এক্সাম ছিল, এক্সামে আই ওয়াজ লাইক পুরো প্রিকশন মেনটেন করে গেছিলাম ওটা লাগিয়ে ফেগিয়ে। তারপরে এক্সামটা হয়ে গেল যেদিন, 4 দিন এক্সাম ছিল পরপর, তারপরে আমি খুলে আস্তে আস্তে এক্সারসাইজ করি। প্রথমে প্রবলেম হচ্ছিল বিকজ হাতটা যেরকম যারা জানো ভাঙলে বা ফ্লেক্সার হলে যেরকম হয়, মানে এরকম নিচে নামালে না ভারী ভারী লাগছিল, বিকজ অনেকদিন হাতটা এরকম ছিল, মানে ইট ওয়াজ নট অ্যাট ইজ, তো প্রবলেমেটিক হচ্ছিল। তো আস্তে আস্তে সবকিছু হয়ে গেছিলো ঠিকঠাক, টাচউড ভগবানের ইয়েতে সবার আশীর্বাদে হয়ে গেছিলো, এখনো আই এম টোটালি ফাইন। তারপরে 9 তারিখ আমি ডক্টর দেখালাম, 9 তারিখ না 8 তারিখ মার্চ আমি ডক্টর দেখালাম, ঠিক 8 তারিখে আমি ডক্টর দেখালাম। 9 তারিখ থেকে ঠাকুমার বাড়ি গেলাম। ঠাকুমার বাড়িতে আসার সময় আমার ভীষণ মাথা যন্ত্রণা, বমি হলো। বাড়িতে এসে বমি করলাম, শঙ্খ বুঝতে পারলো না। এবার আমার স্বাভাবিক খুব ভুলভাল চিন্তা হচ্ছে যে মাথা যন্ত্রণার সাথে বমি, স্বাভাবিক বুঝতেই পারছো। তো ভাবছি যে কি হয়েছে না হয়েছে। তারপর বললাম, আমি পুরো 1 সপ্তাহ দেখলাম এমনি মেডিসিন খেলাম বাইরে ইয়ে থেকে, ওটাকে কি বলে মেডিসিন শপ থেকে ওষুধ খেলাম যে কি হয়েছে না হয়েছে। তারপরে যেটা হলো ভাবলাম যে না একটা জেনারেল কোনো মেডিসিন ডক্টর কনসাল্ট করি, আমাদের ফ্যামিলি একটা জেনারেল মেডিসিন ডক্টর আছে আমার ওই বাড়ি, তো আমি সেটা কনসাল্ট করলাম সেই ডক্টরটাকে। সেই ডক্টর একটা টেস্ট দিল, সিআরপি টেস্ট দিল, তো ওখানে ধরা পড়লো হচ্ছে ইনফেকশন হয়েছে আমার, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে এতটা বড় ইনফেকশন হয়েছে। তাই জন্য আমার এখানে ব্যথা করতো, এখানে ব্যথা করতো, এখানে ব্যথা করতো, কানে ব্যথা করতো, মাথায় ব্যথা করতো, মানে ঠান্ডা লেগে যেটা হয়েছে। আমার মনে হয় ঠান্ডা লেগে কিভাবে হয়েছে বলো তো, আমার যতটা মনে হয় ডক্টর আমাকে বলেনি যে বরফ দিয়েছিলাম কন্টিনিউয়াস আমি শীতকালে, জানুয়ারি থেকে পুরো মার্চ অব্দি। সো আই থিঙ্ক ইন দ্যাট কেস ওই জন্য আমার হতে পারে। সো ওরকম হয়েছিল, তো কমছিল না জানো তো, কিছুভাবেই কমছিল না, মানে একটার পর একটা হয়ে যাচ্ছিল। মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হলো, মানে আমি ভাবছিলাম যে ঠান্ডা লাগা থেকে, তারপরে হয়ে যাচ্ছে হচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না যে কি এত কেন হচ্ছে। আমার বাবার আমার থেকে হলো, এটা যেহেতু কি বলতো ভাইরাল, মানে তো আমার বাবার এত সিআরপি পেয়ে গেছিলো। আমার ইনিশিয়ালি ধরা পড়েছিল 10 পয়েন্ট সামথিং, আমার বাবার 51 হয়ে গেছিলো। 1 সপ্তাহ পর আমার বাবার পুরো ইনফেকশন লাইক পুরো ক্লিয়ার, আমার হচ্ছিল না, প্রচণ্ড টেনশন হচ্ছিল পুরো। আমি 1 মাস ওই ডক্টরটাকে দেখেছি না, মনে আছে বারবার রেকার করছে, আমি ডক্টর দেখাচ্ছি, টেস্ট হচ্ছে 6-7 বার আমার ব্লাড টেস্ট হয়েছে, তারপর আই গট অ্যাডমিটেড টু হসপিটাল অলসো। তো আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তো সেই টাইমে হাত ভাঙা থেকে উঠে গেলাম যে না এবার সব কিছু উইল বি অল রাইট। আবার ওরকম মানে ঘুরতে থেকে আসার পর থেকে একটার পর একটা আই ওয়াজ সো মেসড আপ দ্যাট টাইম। তারপরে ওটা হলো, ওটা হওয়ার পরে আই ওয়াজ লাইক ঠিক আছে, একটুখানি স্টেবল হওয়ার পর আমি বললাম যে সব কিছু আবার করবো। আমি যে কমিউনিটি পোস্ট দেবো বা শর্টস দেবো বা শঙ্খ যে সেম ব্যাপারটা করবে না, আমাদের দুজনের ওরকম মেন্টালিটি ছিল না, আশা করি বুঝতে পারছো। শুনে অতটা রিলেট না করতে পারলেও কি বলো তো, যার হয় যাদের ফ্যামিলি দিয়ে বা যার উপর দিয়ে হয়, ওরা আরেকটু বেশি ব্যাপারটাকে যতটা বুঝবে, অতটাতে শুনে অতটা ফিল তো করা যাবে না, ইটস অবভিয়াস, ইটস সো ন্যাচারাল। তো যাই হোক, তারপর যেটা হলো সেটা হচ্ছে তারপরে লাস্টে যখন সিআরপি মাপালাম, সিআরপির ওখানে ভুল দেখালো যে কি হয়েছে না হয়েছে, পুরো ভুল দেখালো, মানে ভুল টেস্ট ছিল। আর ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সেও ভুল লিখেছিল। তো তারপরে আমি ইয়েতে ডক্টর দেখালাম, কলকাতায় ডক্টর দেখালাম, ওখানেও 2-3 সপ্তাহ ট্রিটমেন্ট করে অ্যাডমিট থেকে সব কিছু করে আমি ফাইনালি ঠিক হলাম যে ঠিক আছে না, সব কিছু নর্মাল স্টেবল পজিশনে হলো, টাচউড। তারপরে ঠিক হলো। তারপর তো শরীর ন্যাচারালি উইক ছিল। এর মধ্যে অনেকে আবার ভেবে নিয়েছে, অনেক আমাকে ডিএম করছে ইনস্টাতে, ইউটিউবে, আগের ব্লগগুলোতে, ইভেন যারা ইউটিউবের ফ্যামিলি যারা আমার সাথে ইনস্টাতেও কানেক্টেড আছো, তারাও আমাকে মেসেজ করছে কি দিদি তুমি কি প্রেগনেন্ট, আমার মনে হচ্ছে তোমাকে দেখে কি প্রেগনেন্ট না। তো চলো প্রথমে বলি যে প্রেগনেন্ট আমি না। তো যদি সেরকম কিছু অবভিয়াসলি তোমাদের তো জানাবোই, বিকজ এখন তোমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের, তো অবভিয়াসলি তোমাদের জানানো
তো বানতাই হে। সো ন্যাচারালি তোমাদের জানাবো, বাট এরকম কিছু না। আমি আগে থেকে ওয়েট পুট অন করেছি, তো তাই জন্য হয়তো মনে হচ্ছে যে প্রেগনেন্ট। তারপর এত বড়টা লং ব্রেক নিয়েছি, তোমরা ভেবেছো যে প্রেগনেন্সি রিভিল করবো বা প্রেগনেন্ট হিসাবে আসবো, একটা মানে কোন একটা গুড নিউজ দেবো, বাট এটা না। তো যাই হোক, অনেকে লিখেছে, অনেকে মানে 70% লিখেছে আমাকে যে এই কথাটা। তো আমি শঙ্খ দুজনাই শুধু দেখে হাসছিলাম যে এটা কী ভেবে নিচ্ছে। যাই হোক, ন্যাচারালি এটা ভাবা। বাট এখন নিয়ার ফিউচারেও কোনো প্ল্যান নেই, বাট সব কিছু তো ভগবানের ওপর, লেটস সি। বাট এখন তো নিয়ার ফিউচারে আমাদের কোনো প্ল্যান নেই সেরকম। এখনও আরও কেরিয়ারে ফোকাস করা বাকি আছে, নিজেরা আরও স্টেবল পজিশনে নিজেদেরকে দেখা বাকি আছে, স্পেশালি আমার নিজেকে দেখা বাকি আছে। তো আফটার দ্যাট অবভিয়াসলি ওয়াই নট, আই অলসো ওয়ান্ট টু বি আ মাদার, লাইক ছোটোবেলা থেকে চাই, তো সব মেয়েরাই আশা করে চায়। তো যাই হোক, সো এই ব্লগে মনে হলো যে ব্যাপারটা অনেকটা ছোট্ট ঘটনা, বাট এটা পুরো জানুয়ারি থেকে এপ্রিল মে অবধি আমার সাথে এটা পুরো চলেছে। হ্যাঁ, মে অবধি এটা পুরো চলেছে আমার সাথে, পুরো 5 মাস আমি ভুগেছি। তো এখন তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন, বাট মেডিকেশনের ওপরই আছি। তো যাই হোক, প্রে করো যাতে ভালো হয়ে যায়, শক্ত থাকি, আর যাতে মনের জোরটা সবসময় থাকে, আর যাতে পারিও, বিকজ মনের জোর থাকলে দেখবে সব কিছু কোপ আপ করা ইটস ওয়ে মোর ইজি। তো এখন তো শর্টস দেওয়ার আমি চেষ্টা করব, আর সামনে আর একটা এক্সাম আছে আমার, ওটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ডেইলি ব্লগে পুরো ফুল ফ্লেজেডলি ফোকাস করবো, আই ডু প্রমিস। বিকজ আমাকে আমার আত্মীয় স্বজন বলো, আমার রিলেটিভসরা, সেমই হলো, আমার মানু বলো, আমার কিছু ওয়েল উইশার্স আছে, খুব কম বাট জেনুইন ওয়ান আছে, তারা সবসময় বলে যে তুই ব্লগ কর ব্লগ কর ব্লগ কর। মানুষজন তোকে এত ভালোবাসা দিয়েছিল, স্পেশালি আমার বিয়ের ভিডিও থেকে, তখন থেকে আমার শুরু করা উচিত ছিল, উইচ ওয়াজ ভেরি অবভিয়াস তখন থেকে শুরু করাটা, বাট আনফর্চুনেটভাবে হয়নি, বিকজ আমার বিয়ের পর থেকেই শরীর খারাপ হয়ে গেছিলো কিছু একটা। তো সেটা কোনো, আই থিঙ্ক তোমাদের সাথে শেয়ার করেছি, না শেয়ার করিনি, পরে কোনো একদিন ব্লগে যদি সময় হয় অবশ্যই করবো। তো হয়নি, নয়তো তখন থেকে ইউটিউবটা মানে ইউটিউব ব্লগ স্টার্ট করতে। আমার সব থেকে বিগেস্ট সাপোর্টার অফ দিস প্ল্যাটফর্ম ইজ মাই হাজব্যান্ড। ও যথেষ্ট আমাকে সাপোর্ট করে যে তুমি করো করো করো, সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে কিছু একটা করো করো। তো আমি ভাবছি ফুল ফ্লেজেডলি শুরু করব, বিকজ দেখো, আমি ফুল ফ্লেজেডলি শুরু করতে চাই, ভালোভাবে কন্টেন্ট দিতে চাই, একদম কনসিস্টেন্ট ওয়েতে একদম। বাট যেটা হয়ে যায় যে কিছু কিছু সিচুয়েশন চলে আসে, শরীর খারাপ বা ইয়ে হয়ে যায়, তো মেনটেন করা সম্ভব হয় না, টু বি ভেরি অনেস্ট। বাট এবার থেকে যাই হবে না হবে, আমি কমিউনিটি পোস্ট দেওয়ার চেষ্টা করব যে কি হয়েছে না হয়েছে, একদম কানেক্টেড ওয়েতে তোমাদের সাথে ডিল করব। আই এম প্রমিসিং ইউ দ্যাট অ্যান্ড ইয়া, ডু প্রে ফর আস। যাতে আর একটা কথা, যে প্রথম থেকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো না, ইটস সাচ ওভারওয়েলমিং ফর আস। তো প্লিজ ওই ভালোবাসাটা প্লিজ কন্টিনিউ করো, আর ওরকমভাবেই আমাদের পাশে থেকো, যাতে চ্যানেলটা আর এই ছোট্ট ফ্যামিলিটাকে আরও এক্সটেন্ড করতে পারি, আরও বড় একটা হিউজ ফ্যামিলি করতে পারি। সব কিছুই একটা মাত্র ভাবেই পসিবল। আমি প্রথম দিন থেকেই চ্যানেলে বলে আসছি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা ইজ জাস্ট নাথিং। তো যারা এই ভিডিওটা দেখছো, হয়তো প্রথম দেখছো, তারা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড শাওয়ার মাচ লাভ টু আওয়ার চ্যানেল। আর দেখতে থাকো, আমি শর্টস দিতে থাকবো, আর ফুল ফ্লেজেডলি শুরু করব। ওই এক্সামটা হয়ে যাক, তো আফটার দ্য এক্সাম আমি ফুল ফ্লেজেডলি শুরু করবো একেবারে ব্লগ, মানে ডেইলি ব্লগ যেরকম আসতো আগে, যেরকম তোমরা দেখতে আর ভালোবাসা দিতে, যেটার জন্য আরও এন্থু পেতাম ব্লগ করার, টু বি ভেরি অনেস্ট। তো সেটা করব। এখন শর্টস যাবে। আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এর থেকে বেশি করলে ভিডিওটা বড় হয়ে যাবে, ট্রাস্ট মি, অনেক দিন পর তোমাদের সাথে এরকম একটা মানে 1-to-1 কনভারসেশন করে খুব বেশি ভালো লাগলো। অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম, হাসি মুখে ব্লগ করছি, তোমাদের সাথে কথা বলছি, খুব বেশি ভালো লাগলো। অনেক দিন এটার থেকে দূরে ছিলাম, প্রায় 6-7 মান্থস, যেমনটা বললাম। ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস দ্য লাফিং ব্রাইড। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব শিগগিরই নেক্সট ভিডিও আসছে। টিল দেন শর্টস আসবে চ্যানেলে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, আর সবসময় ভালোবাসায় থেকো। বাই, টাটা।